আচ্ছা, আজকে বিকালে তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে 3টার সময়, তোমরা জানো তো মনে হয়। জি স্যার। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত মানে আসছিলাম আগের দিন। তো এই বিমগুলোকে বলে সিঙ্গলি রিইনফোর্স বিম। সিঙ্গলি রিইনফোর্স বিম বলতে আমরা পরে আরো একটু ভালো করে বুঝতে পারবো। সিঙ্গলি রিইনফোর্স বিম মানে যেখানে শুধু টেনশন জোনে স্টিল থাকে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে সিঙ্গলির উল্টাটা কি? সিঙ্গলির উল্টাটা হচ্ছে ডাবলি রিইনফোর্সড। সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, যে কোনো কোনো সময় আমরা কম্প্রেশন জোনেও রড দিই, কেন দিই সেটা একটু পরে দেখবো। সিঙ্গলি রিইনফোর্সড মানে হচ্ছে টেনশন জোনে রড থাকবে। এখানে কিন্তু 2 লেয়ার রড থাকতে পারে। সিঙ্গলি রিইনফোর্সড মানে 1 লেয়ার রড তা কিন্তু না। এখানে 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, যত লেয়ার দরকার হয় থাকতে পারে, বাট এখানে শুধু টেনশন জোনেই রড থাকবে। আচ্ছা, এই ডায়াগ্রামটা আমরা বলছিলাম যে এই স্ট্রেস ব্লকটা হচ্ছে হুইটনির স্ট্রেস ব্লক, যেটা আমরা অনেকটা বলতে পারি ফিকটিশিয়াস স্ট্রেস ব্লক। এবং এখান থেকে আমরা আসলে আগের সত্যিকারের যে স্ট্রেস ব্লক, সেখান থেকে আমরা সিম্পলিফাই করে বা সেটার ইকুইভ্যালেন্ট ধরে আমরা এইটা বের করছি। এবং আমরা এখানে দেখার বিষয় হচ্ছিল যে এই ভ্যালুটা 0.85 হয়ে যায়, এই ভ্যালুটা 0.85 হয়ে যায় গামার ভ্যালুটা। এবং একটা মাত্র আননোন আমাদের দরকার হয়, সেটা হচ্ছে বিটা 1। এবং বিটা 1টা হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস যদি সি হয়, তাহলে এই স্ট্রেস ব্লকটার ডেপথ হবে এ, যেটা এই সি এর বিটা টাইমস, বিটা 1 টাইমস। এবং বিটা 1 এর ভ্যালুটা হচ্ছে 0.85 ফর 4000 psi কংক্রিট। এরপরে কংক্রিটের স্ট্রেংথ বাড়তে থাকলে এটা প্রতি হাজারের জন্য 0.05 করে কমতে থাকে, কমতে কমতে এটা 0.65 পর্যন্ত হয়। এটা একটা ইকুয়েশন আছে, আমরা আবার একটু পরে দেখবো। এখানে কিন্তু অনেকগুলো 0.85 আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। সবগুলো প্রত্যেকটা 0.85 এর একটা মানে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আবার একটু দেখি আমাদের এটাতে সুবিধা হচ্ছে এই স্ট্রেস ব্লকটা দেখলেই আমরা মোমেন্টের ইকুয়েশনটা খুব সহজেই বের করতে পারি, তাই না? আমাদের ফোর্স হচ্ছে ASFY, যেহেতু আমরা আন্ডার রিইনফোর্স বিম করতেছি, আমাদের এখান থেকে আমরা বের করতে পারবো যে এটা FY টাইমস হবে। আর লিভার আর্ম হচ্ছে D মাইনাস A/2। ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ। আর এটা আমরা বের করে নিতে হবে আমাদের। এটা আমরা বের করবো কেমনে? এটা আমরা ইকুইলিব্রিয়াম থেকে বের করবো, অর্থাৎ টেনশন ইকুয়াল টু কম্প্রেশন। এই সি আর টি সমান, সি আর টি যদি সমান ধরি আমরা, কম্প্রেশন ইকুয়াল টু টেনশন ধরলে এখান থেকে আমরা এটা বের করে নিতে পারবো। কারণ ডান দিকে আমাদের কোনো একটা প্রবলেমে রড যদি দেয়া থাকে, তাহলে ডান দিকে সবকিছু দেওয়া আছে, তাহলে আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা বা এই ছবিগুলোর এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এই সিমিলার ট্রায়াঙ্গেলটা আমরা সব সময় কাজে লাগাবো। খেয়াল করো, আমি যদি এ বের করতে পারি, তাহলে আমি আসলে সিও বের করতে পারি, কারণ সি এর সাথে এর সম্পর্ক হচ্ছে বিটা 1 দিয়ে। যে মুহূর্তে আমি সি পাবো, এই ভ্যালুটা সবসময় আমার 0.003। তার মানে সি পেয়ে গেলে আমি আসলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই পরিমাণ স্ট্রেইনটা কত সেটা আমি বের করতে পারবো। এবং স্ট্রেইনটা বের করা সবসময় জরুরি, এটাও একটু খেয়াল রাখবো। স্ট্রেইনটা খুবই জরুরি বের করা, কারণ স্ট্রেইনটার দিকে আমরা চাই যে অনেক স্ট্রেইন হোক। সেটা আমরা আজকেও আবার দেখবো। তাহলে আমরা এই পর্যন্ত দেখছি, এবং এটা হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিমের ফর্মুলা। এবং বলছিলাম এই ফর্মুলাটা খুবই জরুরি, যারা ভবিষ্যতে ডিজাইন করবা এই ফর্মুলাটা অলমোস্ট এভরি ডে ব্যবহার করতে হয়। এবং এই ফর্মুলাটা খুব সিম্পল। যদি আমরা হুইটনিস স্ট্রেস ব্লকটা চেহারা মনে রাখি, তাহলে এটা মুখস্থ করার কিছু নাই, দুটা জিনিস দিয়ে আমরা বের করে ফেলতেছি। ওই ফর্মুলাটাকেই আমরা যদি দুটা ফর্মুলাকে আমরা এই ফর্মুলাটা দেখো, এই বক্সের ফর্মুলাটা আমরা আগেও ডিরাইভ করছিলাম। এই ফর্মুলাটা আমরা ওই সত্যিকারের স্ট্রেস ব্লক থেকেও আমরা এটা ডিরাইভ করছিলাম। হ্যাঁ, এবং এইখানেও কিন্তু এই ফর্মুলাটা ইজিলি বের করা যাবে। এই এ এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, তাহলে এই ফর্মুলাটাও সিম্পলিফাই করে একই ফর্মুলায় আসলে আসে। হ্যাঁ, এবং আমরা যদি এর জায়গায় এভাবে এএস বিডির জায়গায় এএস এর জায়গায় রো বিডি বসাই দিই, তাহলে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা আসবে। এই ইকুয়েশনটা আমাদের অনেক সময় কাজে লাগে, এটা একটু খেয়াল রেখো। 4 নম্বর ইকুয়েশনটা আমাদের অনেক সময় কাজে লাগে। এবং আসলে দুটো ইকুয়েশনই এক, আগের মোমেন্টের যে ইকুয়েশন দিলাম এই মোমেন্টের ইকুয়েশনটা একই। ওখানে এ এর ভ্যালুটা বসাই দেওয়া হয়েছে এবং এর জায়গায় রো এস এর জায়গায় রো বিডি বসাই দেওয়া হয়েছে। আচ্ছা, অনেক সময় ইকুয়েশনটাকে এই ফর্মেও লেখা হয়। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, আর বিডি স্কোয়ার ফর্মেও লেখা হয়। সুবিধা কি দেখো, বিডিটা হচ্ছে সেকশনের প্রপার্টি, আর আর হচ্ছে এফ ওয়াই এফসি প্রাইম এবং রো এর প্রপার্টি। আর এর মধ্যে এই কয়টা জিনিস আছে, দেখো আর মানে হচ্ছে এইটা, অনেক সময় এইভাবেও লিখে। এবং ইনফ্যাক্ট বইয়ের পিছনে
গ্রাফ ফর্মে, চার্ট ফর্মে এই আর এর ভ্যালুগুলো দেওয়া আছে ডিপেন্ডিং অন ডিফারেন্ট এফওয়াই, এফসি প্রাইম এবং রো। এটা যারা চার্ট ইউজ করে তারা অনেক সময় এটা লাগে। আমরা চার্টের কিছু আছে প্রবলেম, সেগুলো হয়তো আমরা দেখবো বা দেখবো না, দেখি না, কিন্তু অনেক সময় এই ফর্মে ইকুয়েশনটা লিখতে সুবিধা হয়। বাট ইকুয়েশন কিন্তু আসলে একটাই, এটা একটু বুঝতে হবে। এরপর আমরা এমএন যদি জানি যে এমএন কে আমরা ফাই দিয়ে গুণ করলে আমরা ডিজাইন স্ট্রেংথ পাবো। ডিজাইন স্ট্রেংথটা কেন? কারণ এমএনটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু, আমাদের একটু আনসার্টেনিটির জন্য একটু ভয় লাগে, সেই জন্য আমরা ফাই দিয়ে গুণ করবো। এবং ফাই এর ভ্যালুটা আমরা কিভাবে দেখছি সেটা আমরা একটু পরে দেখবো। আজকে আমরা এখান থেকে আবার শুরু করি। প্রথমে আমরা একটা রিভিউ প্রবলেম করি। আজকে আমরা অনেকগুলো প্রবলেম হাতে নিয়ে বসছি, আমরা দেখি প্রবলেমগুলো করবো, প্লাস আমরা একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমাদের একটু প্রশ্ন করা উচিত আজকে, আমার মনে হয় প্রশ্ন করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে ইউজিং দ্য ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন directly calculate the nominal strength of the beam previously analyzed in example 4.3. ঠিক আছে, মানে আগে যে প্রবলেমটা আমরা করছিলাম, তখন আমরা এই রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক দিয়ে করিনি, আমরা তখন ওই সত্যিকারের স্ট্রেস ব্লক দিয়ে করছিলাম, আলফা বিটা দিয়ে করছিলাম। এখন বলা হচ্ছে যে আমাদের এটা এইভাবে করতে বলা হচ্ছে। হ্যাঁ, এখানে সেকশনটা দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, 3টা 8 নম্বর বার দেওয়া আছে, কংক্রিটের স্ট্রেংথ দেওয়া আছে, এফআই দেওয়া আছে, বিটা 1 এর ভ্যালু 4000 পিএসআই বলে 0.85। আচ্ছা, এখানে প্রবলেমটা এখানে করা আছে, আমি একটু হাতে করছি। তোমরা এগুলো, আমি সাধারণত আগেও বলছি আমি প্রবলেমগুলো বোর্ডে করতে পছন্দ করি, কিন্তু এখন যেহেতু বোর্ডে করতে পারছি না, এই জন্য আমি এখানে করছি। এটা তো আগের দিন করি নাই, তাই না? প্রবলেমটা মনে হয় করিনি। আচ্ছা, একটু দেখি আমরা। বলা হচ্ছে নমিনাল স্ট্রেংথ বের করতে, অর্থাৎ এমএন বের করতে হচ্ছে। সেকশনটা এরকম, এখানে সেকশনটা আমি ছবিটা এঁকে দিচ্ছি। বি এটা 3টা 8 নম্বর বার দেখতে পাচ্ছি। এফেক্টিভ ডেপথ হচ্ছে কম্প্রেশন ফেজ থেকে রডের সেন্টার, সেটা হচ্ছে 23 ইঞ্চি। আর চাওয়া হচ্ছে এমএন, বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এখানে এই ফর্মুলাটা আর চিন্তা করার দরকার নাই, কারণ এখানে আমাদের এটা 4000 পিএসআই কংক্রিট, তাহলে সরাসরি আমরা 4000 পিএসআই কংক্রিটের জন্য এটার ভ্যালু 0.85। ঠিক আছে, আচ্ছা এখন 4000 বা 4000 এর নিচে থাকলে, এটা যদি 5000 হতো তাহলে এটা 5000 হলে এটা 5000 হলে এটা 0.8 হতো। আচ্ছা, এখানে তাহলে আমরা প্রবলেমটা শুরু করি। 3টা 8 নম্বর বার, 8 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.79। তো এখান থেকে আমরা এরিয়া পেলাম, রো বের করলাম যে আমার কত পার্সেন্ট রড দেওয়া আছে। রো বের করা মানে দেখো রডের এরিয়া বাই এফেক্টিভ ক্রস সেকশন। এফেক্টিভ ক্রস সেকশন 10 ইঞ্চি বাই 23 ইঞ্চি। দেখা যাচ্ছে এই বিমটাতে 1% মতো রড আছে। এখন আমাদের দেখতে হবে যে বিমটা কোথায় আছে, আন্ডার রিইনফোর্সড কিনা। আন্ডার রিইনফোর্সড, ব্র্যাকেটে আবার টেনশন কন্ট্রোল লেখছে। এটা কেন লেখছে একটু পরে আমরা দেখি। এখানে আমরা পরের স্লাইডে যাই। এই জিনিসটা আমরা 3 ভাবে করলাম, এখানে 3 ভাবে করে দেখাচ্ছি আমি, যে এটা আসলেই যথেষ্ট পরিমাণ ইল্ডিং হচ্ছে। কিন্তু আসলে আমরা 3 ভাবে করবো না, আসলে আমরা পরীক্ষায় বা নিজেরা একভাবে করলে হবে, কিন্তু এটা আসলে অনেকভাবেই চেক করা যায়, সেটা দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আমি রো বের করে ফেললাম, রো 005। এই কথাটার মানে কি? এটা হচ্ছে যদি আমি এই 005 স্ট্রেইন চাই তাহলে আমার কত রো লাগবে। এই ফর্মুলাটা আমরা আগের দিনে ডিরাইভ করছিলাম। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা বের করে ফেললাম যে 005 এর করসপন্ডিং রডটা হচ্ছে 1.8%, 0.018। এখন আমাদের আছে হচ্ছে 1% রড, একটু আগে দেখলাম। তার মানে আমাদের এই 005 এর করসপন্ডিং যে রড তার থেকে কম রড আছে। তার মানে এটা এই কথাটা মানেই হচ্ছে রড যদি কম থাকে ওইটার থেকে, তাহলে এটা আন্ডার রিইনফোর্সড। আন্ডার রিইনফোর্সড শুধু বলা উচিত না, টেনশন কন্ট্রোল। এই কথাটা মানে কি আমরা একটু পরে আবার, আচ্ছা এই কথাটা একটু দেখে আসি, এটার মানেটা কি। আমরা আবার একটু, এটা মনে হয় একটু আগে থেকে একটু দেখে আসা উচিত ছিল। এই ছবিটা থেকে সবকিছু আসছে। ঠিক আছে, এটা হচ্ছে 5, ওয়াই এক্সিসে 5, আর নিচের এক্সিসে হচ্ছে আমার টেনসাইল স্ট্রেইন। কোথায়? আউটার ফাইবার, এইখানটায়। এই জায়গায় টেনসাইল স্ট্রেইনটার দিকে আমরা সবসময় তাকাবো, যেটা আগের দিনে বলছিলাম। এবং এই ভ্যালুটা যদি এক লেয়ার হয় তাহলে তো এপসাইলন এস আর এপসাইলন টি সমান। এবং আমরা সবসময় চাবো যে আমাদের ফেলিয়ারের সময়
এই এই স্ট্রেইনটা টেনশনের স্টিলের স্ট্রেইনটা যেন 0.005 এর থেকে বেশি হয়, এটা আমাদের কোড চাচ্ছে, আমরাও চাই। এবং এই ভ্যালুটা যদি হয় তাহলে আমরা 0.95 ভ্যালুটা ইউজ করতে পারবো, এটা আগের দিন বলছিলাম। হ্যাঁ, আর যদি এটা থেকে কম আসে, কম আমরা নিজেরা কিন্তু কোনো সময় এর থেকে কম করব না, কিন্তু কোনো সময় যদি অন্য কারো ডিজাইন আমরা চেক করতে যাই এবং কম আসে, তাহলে আমরা খেয়াল করব এই স্ট্রেইনের ভ্যালুটা কত কম আসছে। যদি এটা যে একটা লাল দাগ দিচ্ছি, এই লাল দাগের ভ্যালুটা হচ্ছে 004, 004 এর যদি কম আসে তাহলে এটা কিন্তু কোড আসলে অ্যালাউই করে না, ঠিক আছে। আর কোড 004 পর্যন্ত স্ট্রেইন অ্যালাউ করে, কিন্তু তোমাকে একটা পানিশমেন্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে ফাই এর ভ্যালু আর 0.9 হয় না, কারণ যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং হচ্ছে না। এই কারণে একটু ফাই এর ভ্যালুটা এই লাইন থেকে আমার ফাই এর ভ্যালুটা বের করতে হয়। এখানে ইকুয়েশনটা আমি বের করে রাখছি, তোমরা একবার চেক করে দেখো ইকুয়েশনটা ঠিক আছে কিনা। তাই যদি হয় তাহলে আমরা 0.004 পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত স্ট্রেইন আমি হলেও চলে আর কি, কিন্তু এর কম হলে আসলে চলে না। এখন খেয়াল করে দেখো আন্ডার রিইনফোর্সড বিম বলতে আসলে কি বোঝায়। এখানে আমি এই জন্য ব্র্যাকেটে একটা কথা লিখছি। আন্ডার রিইনফোর্সড বিম বলতে বোঝায় যেসব বিমে ক্রাশিং হবে, যখন উল্টা দিকে যখন ক্রাশিং হবে, কম্প্রেশন যখন ক্রাশিং হবে, তখন টেনশনে অলরেডি ইল্ড হয়ে গেছে, বা উল্টাভাবে যদি বলি ফেলিওরটা ইনিশিয়েট করতেছে ইল্ডিং এর মাধ্যমে, অনেকক্ষণ ইল্ডিং হওয়ার পরে এটা উল্টা দিকে ক্রাশিং হচ্ছে, তার মানে এখানে অলরেডি ইল্ড হয়ে গেছে। তাহলে আমরা এই যে আমাদের লাইনটা, এই লাইনের এই লাইনের ডান দিকে থাকা মানেই আসলে ডান দিকে থাকা মানেই হচ্ছিল আসলে আন্ডার রিইনফোর্সড বিম। কিন্তু আন্ডার রিইনফোর্সড বিম হইলে যথেষ্ট পরিমাণ আমরা খুশি হই না, আমরা খুশি হই যখন এটা টেনশন কন্ট্রোল রিজিয়নে পড়ে। টেনশন কন্ট্রোল রিজিয়ন মানে হচ্ছে অনেক ইল্ড হচ্ছে, সে অনেকের ব্যাখ্যাটা হচ্ছে 005। এই 005টা তাহলে কি, এইটা এই এপসাইলন ওয়াই এর তুলনায় অনেক গুণ বেশি। যদি 60 গ্রেড হয় তাহলে এপসাইলন ওয়াইটা হচ্ছে 0.002। এই জিনিসটা আবার একটু খেয়াল করো। সুতরাং আমরা বইয়ে যদিও বলতেছে আন্ডার রিইনফোর্সড, আমরা ব্র্যাকেটে আরেকটু স্পষ্ট করে আমি বলে দিচ্ছি যে এটা এখানে আসছি। আবার আমি আসলে মিন করছি, দেখো যে আমাদের এটা রড দিয়ে, প্রথমে আমি রডের পরিমাণ দিয়ে বুঝলাম যে 005 এর রড তার থেকে আমার কম রড আছে। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সি বাই ডিটি দিয়েও চেক করা যায়। সি বাই ডিটিটা হচ্ছে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে সি বাই ডিটি ইকুয়াল টু এপসাইলন ইউ বাই এটা আসে। এটা যদি 005 হয় তাহলে এটা হচ্ছে লিমিট, যে 0.375 অর্থাৎ সি এর মান যদি ডি এর 37.5 এর কম থাকে তাহলে তাতে স্ট্রেইন 005 এর থেকে বেশি হবে, এটা দিয়ে আমরা বুঝতে পারি। আমরা এখানে এই পার্টিকুলার প্রবলেমে সি কত আছে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, আমাদের ইকুইলিব্রিয়াম এখান থেকে এ বের করে ফেললাম, সি বের করলাম। সি যদি বের করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি 4.92, সি বাই ডি করলাম, দেখলাম এটা 0.214। এই কথাটা মানে কি, কথাটা মানে হচ্ছে নিউট্রাল এক্সিস অনেক উপরে আছে, নিউট্রাল এক্সিস ডি এর তুলনায় ডি এর 0.214 আছে, তাই তো। এবং আমরা দেখতেছি এটা 0.375 এর কম থাকলেই এটা আসলে আন্ডার রিইনফোর্সড হয়। এটা আসলে এখানেও দেখানো আছে। আমরা যদি এখানে এই আবার আগের ছবিটায় যাই, এইখানে যদি আবার যাই, এখানে তিনটা সিচুয়েশন দেখানো আছে যে 002 হচ্ছে জাস্ট ইল্ড, এটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন, আর 004 হচ্ছে একদম চলে, 004 স্ট্রেইন, আর এইটা হচ্ছে আমাদের মনের মতো স্ট্রেইন, অ্যাটলিস্ট যেন 005 হয়। এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমি দেখতে পাচ্ছি 005 এর জন্য এই সি বাই ডি আসে 0.375। তার মানে 0.375 এর থেকে যদি আমি কম থাকতে পারি, এই 375 এর থেকে কম থাকা মানে কি, মানে সিটা আর একটু কম। সি কম মানে কি, সি কম মানে লাইনটা যাবে এইভাবে, লাইন এইভাবে যাওয়া মানে তো স্ট্রেইনটা আরো বেশি হওয়া, তাই না। তার মানে 0.375 এর থেকে যত আমি কম থাকবো তত আমি খুশি, কিন্তু 0.375 এর কম যাবো না। তাহলে এই জিনিসটা আসলে অনেকভাবেই করা যায়। আমি একবার রো দিয়ে করলাম, একবার আমি এখন আমি সি বাই ডিটি দিয়ে করলাম, এখন আমি আরেকভাবে করবো। সেটা হচ্ছে আমি সরাসরি স্ট্রেইনটাই বের করে ফেলি না কেন, এত এত কাহিনী করার কি দরকার। আমি এপসাইলন ইউ জানি, এখন আমি সিও বের করতে পারছি। সি কিভাবে পেলাম, রড দেওয়া আছে, তার মানে এস দেওয়া আছে, আমি সি ইকুয়াল টু টি থেকেই ছোট এ এর ভ্যালুটা পেলাম। এ পেলেই আমি বিটা 1 দিয়ে ভাগ দিয়ে সি পেয়ে গেলাম। সি পাইলেই আমি এপসাইলন টিটা বের করে ফেলতে পারতেছি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, এই যে ইকুয়েশনটা আছে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এপসাইলন টিটা পেয়ে গেলাম।
এপসিলন টি তে দেখো ডিটি বসাতে দিলাম, এখানে যেহেতু এক লেয়ার রড তাহলে ডিটি আর ডি একই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা 0.011। এটা দেখা যাচ্ছে আমাদের যেই রিকোয়ার্ড স্ট্রেইন 0.005 তার থেকে অনেক বেশি, তাহলে আমরা তো এরকমই চাই যে অনেক স্ট্রেইন হোক। তার মানে বিমটা আন্ডার রিইনফোর্স শুধু না, এটা টেনশন কন্ট্রোল, এই কথাটা ভালো করে বলা হচ্ছে, টেনশন কন্ট্রোল। তার মানে ওই যে একটু আগে যে ডায়াগ্রামে দেখলাম, এই ডায়াগ্রামে 9 এবং ডান দিকে আছে, এবং তার মানে ফাই এর ভ্যালু 0.9 আমি ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের নমিনাল ক্যাপাসিটিটা বের করতে বলা হয়েছে। তো নমিনাল ক্যাপাসিটি খুব সহজ, আমরা ছবিটা মনে রাখবো, ASFI * D - A/2। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে লিভার আর্ম, এই অংশটা লিভার আর্ম, দেখা যাচ্ছে যে লিভার আর্ম D - A, এই ছবিটা দেখে খেয়াল ফর্মুলাটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে 248 কিপ ফিট আমার মোমেন্ট সে নিতে পারবে এই সেকশনটা। ডিজাইন মোমেন্ট কত, এই ফাই এর ভ্যালু এখন আমরা 0.9 ব্যবহার করতে পারবো। আর যদি এখানে এসে দেখতাম যেটা এই এপসিলন টির ভ্যালুটা এটা আসতেছে না, এটা যদি এখন যদি এখানে দেখতাম যে 0.003 আসলো, হ্যাঁ, তাহলে কিন্তু প্রথমেই তুমি বলবা যে এটা কিন্তু আন্ডার রিইনফোর্সড হয়েছে, বাট এটা ট্রানজিশন জোনে 004 এর কম এসে গেছে, সুতরাং এটা কিন্তু আসলে কোড এটা অ্যালাউ করে না। আমরা ইচ্ছা করলে ফাইল ভ্যালু বের করতে পারবো, বাট এটা কোড অ্যালাউ করে না, এই কথাটা উল্লেখ করতে হবে। আর যদি এটা যদি মনে করো 0045 আসে, তাহলে কিন্তু ঠিক আছে, কোড এটা মেনে নিচ্ছে, কিন্তু ফাই এর ভ্যালু তখন এই 0.9 হবে না, ওই ইকুয়েশন থেকে এপসিলন টি বসায় বের করে নিতে পারবো। একটু পরে একটা প্রবলেম দেখবো, এটা এখন আর এখানে দেখালাম না। তাহলে এই প্রবলেমটা আমরা বুঝে ফেলছি। এখন এখানে 3 ভাবে করছি, আসলে 3 ভাবে করতে হবে না, আমরা 3 নম্বর ভাবে করবো, যে সরাসরি এপসিলন টি। অনেকে অবশ্য পছন্দ করে এইটা, আমি অবশ্য বলে রাখি, এটা তোমরা যে যেটা পছন্দ করো যে কোনো একভাবে করো, 3 ভাবে 3 বার দেখানোর দরকার নেই, এটা একবার করলে আমি বুঝতেছি এটা কোথায় আছে। তবে আমি এপসিলন টিটা বের করা পছন্দ করি এই কারণে, কারণ এপসিলন টিটার সাথে সরাসরি ফাই এর একটা সম্পর্ক আছে। আমার তো ফাইও বের করতে হবে, এখানে 0.9 হচ্ছে, কিন্তু যদি ইন্টারপোলেশন রেঞ্জে পড়ে যায় তাহলে কিন্তু আমার এপসিলন টি দিয়ে বের করাটাই সহজ। আচ্ছা, এখন আমরা কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, আমরা আরো অনেক প্রবলেম আছে আমাদের জন্য, কিন্তু আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি। আমাদের এখানে তার মানে আমরা যেটা দেখতেছি, এসিআই কোড আমাদের রো এর একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই যে লিমিটটা, এই লিমিটটা কি 005, ঠিক আছে। এবং এই ইকুয়েশনটা কিন্তু আমরা একটু আগে ব্যবহার করছি। এটা কিভাবে আসছে ইকুয়েশনটা মনে আছে? এই ইকুয়েশনের মধ্যে সিমিলার ট্রায়াঙ্গেলের একটা পার্ট আছে, যেখান থেকে আমরা এপসিলন টিটাকে ইউজ করছি, আর সি ইকুয়াল টু টি একটা টার্ম আছে যেখান থেকে আমরা এটা বের করছি, আর রো ইকুয়াল টু এসবিডি বসাচ্ছি। এই তিনটা থেকে আমরা এই ইকুয়েশনটা পাইছি। ওকে, আচ্ছা, এই ইকুয়েশনটা পাইছি, এবং বলা হচ্ছে এই ইকুয়েশনের যে রো, এই যে আমার যে রো, এই রোটাই হচ্ছে আসলে ম্যাক্সিমাম রড, এর বেশি রড আমি দিব না, একটা বিমে এর বেশি দিব না। এর বেশি বেশি রড বেশি দেওয়া মানেই রডের সাথে এই স্ট্রেইনের দেখাই যাচ্ছে একটা উল্টো সম্পর্ক, এর বেশি রড আমি দিব না। নিজে যখন করবো তার বেশি দিব না, কিন্তু অন্য যদি কেউ করে তাহলে আমি 004 পর্যন্ত অ্যালাউ করবো, অর্থাৎ এই 004 ই পর্যন্ত অ্যালাউ করবো, এই রেঞ্জটা, কিন্তু এর বাম দিকে যেন কোনো সেকশন না পড়ে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এটা কিন্তু এখানেও কিন্তু আসলে বুঝতে পারছি একই ফর্মুলা কিন্তু এখান পর্যন্ত ভ্যালিড, ASFYT যে মোমেন্ট বের করছে এটা এই পর্যন্ত ভ্যালিড, কিন্তু আমার ওয়ার্নিং এর যে দরকার আছে, এই ওয়ার্নিংটা আমি পাবো না। আচ্ছা, এখন এখানে এই জিনিসটার কথাটা আমি একটু অন্যভাবে আর একটু বুঝাই, দেখি বুঝাতে পারি কিনা। সেটা দেখো, আসলে রড বসালে কি হয়, বেশি করে রড দিলে কি হয়, এই সমস্যাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, একটা বিম আমি আঁকছি, হ্যাঁ, এই বিমটার আমি ডেপথ বাড়াবো না, এখন আমার শুধু রড বাড়াবো। কেন রড বাড়াবো? আমি মনে করো আমি ক্যাপাসিটিটা বাড়াইতে চাচ্ছি, আমি বিমের রড বাড়াচ্ছি ক্যাপাসিটি বাড়ানোর জন্য। রড বাড়াইলে আসলে কি হবে, আমার দেখো এই স্ট্রেইন ডায়াগ্রামটা, কালো ডায়াগ্রামটা প্রথমে চিন্তা করি। স্ট্রেইন ডায়াগ্রামটা এরকম, উপরে 003 আছে, নিচে এপসিলন টি, লাল দাগটা আমরা আপাতত ইগনোর করি। ডান দিকের ছবিটা হচ্ছে আমার স্ট্রেস ব্লক, হুইচ স্ট্রেস ব্লক দেখতে পাচ্ছি, এর তার ডেপথ সবকিছু দেখতে পাচ্ছি। এখন মনে করো আমি রড বাড়াচ্ছি, তাহলে খেয়াল করো, এএস যদি বাড়াই তার মানে এই অংশটা বাড়বে, এএস বাড়ানো মানে টি বাড়বে, তাই না? কোনো সন্দেহ নাই। এস বাড়লে যদি টি বাড়লে তো সিও বাড়বে, কোনো সন্দেহ নাই। তাহলে এস বাড়লে টি বাড়তেছে, আর টি যদি বাড়ে তাহলে সিও বাড়বে, যেহেতু ইকুইলিব্রিয়াম। এখন দেখো, সি এর মধ্যে বাড়ার মধ্যে কি কি জিনিস আছে, এই অংশটা কিন্তু ফিক্সড, এটা তো বাড়তে পারতেছে না। আমার এই অংশটা ফিক্সড, আমার এটাও ফিক্সড, শুধুমাত্র বাড়ার সুযোগ আছে এটা। তার মানে যখনই আমি সি বাড়াতে চাচ্ছি তখন আসলে এটা বেড়ে যাচ্ছে, এটা নিচের দিকে নেমে আসতে চাবে, ঠিক আছে, বাড়লো। এ যদি বাড়ে, এর সাথে বিটা ওয়ান দিয়ে সি এর একটা সম্পর্ক আছে,
এ যদি বাড়ে তাহলে সি কে বাড়তেই হবে, তাই না? এ যদি বাড়ে তাহলে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস সিও বাড়বে। আচ্ছা সি বাড়লে এখন কি হয় খেয়াল করো, আমি ছবিতে দেখাচ্ছি। সি বাড়লে এই লাল দাগটা আমি আঁকছি, এবার সি বাড়া মানেই এই লাল দাগটা, যেটা আমাদের নিউট্রাল এক্সিস ছিল, নিউট্রাল এক্সিসটা নিচে নেমে যাচ্ছে। এটা খেয়াল করে, একটু আগে বলছি নিউট্রাল এক্সিস নিচে নামাটা ভালো না, নিচে নিউট্রাল এক্সিস যত উপরে থাকবে তত বেশি ইল্ডিং হবে, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। দেখো নিউট্রাল এক্সিস নেমে আসা মানে আমাদের এই যে লাইনটা ছিল, এই লাইনটা এখন এইখানে চলে যাবে। এখানে চলে যাওয়া মানে যে স্ট্রেনটা আগে কালো ছিল এপসাইলন টি, এখন এটা হয়ে যাচ্ছে এই লাল এপসাইলন টিটা, তার মানে আগের থেকে কমে যাচ্ছে। তার মানে রড বাড়াইলে, যেটা একটু আগে আমরা দেখলাম, আমরা ম্যাথমেটিক্যালি দেখাইছি একটা রো এর সাথে এপসাইলন টির ইনভার্স সম্পর্ক, এখানে ছবিতে দেখাই দিলাম। দেখো বেশি বেশি রড ঢুকাইলে আমার এপসাইলন টিটা কমে যাবে। তো এপসাইলন টি কমলে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু কমতে কমতে যেন যেন এটা 0.005 এর নিচে না চলে যায়, সেটা হলো ইস্যু। ঠিক আছে, যদি 0.005 এর নিচে চলে যায় তাহলে কিন্তু কোড পছন্দ করতেছে না। এটা তার মানে হচ্ছে কেন পছন্দ করতেছে না, কারণ যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং আমি পাচ্ছি না। সুতরাং আমাদের এইটাই হচ্ছে বিষয়, যে আমি কিন্তু ইচ্ছা মতো রড ভরতে পারি না একটা সেকশনে। এটা কিন্তু খেয়াল করবা, একটা সেকশনে আমার ক্যাপাসিটিতে হচ্ছে না, তখন আমি ইচ্ছা মতো রড ভরে এটা ক্যাপাসিটি বাড়াইতে পারবো না। আমি বাড়াইতে পারবো ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত আমার এপসাইলন টিটা 0.005 এর বেশি থাকে। এই কথাটা কি সবাই বুঝতে পারছে? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানকার। এখানে একটু একটা ব্যাপার বলবেন যে টি বাড়লে সিটা কিভাবে বাড়তেছে? টি বাড়লে সি বাড়তে হবে, কারণ ইকুইলিব্রিয়াম তোমাকে রাখতে হবে। তো ফোর্স ইকুইলিব্রিয়াম, ইন্টারনালি তো আর কোনো ফোর্স নাই, তাই না? এটা বেন্ডিং প্রবলেম। আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে করো, নাহলে আমরা আবার একটু চিন্তা করি। এই জিনিসটা কিন্তু খুব, হ্যাঁ বলো। স্যার আপনি স্লাইডস গুলো আপডেট করে কি প্রত্যেকবার টিমসে চেঞ্জ করে দিবেন স্যার? আমি প্রতিবারে চেঞ্জ করছি, আজকেরটা বাদ দিয়ে অলরেডি সব চেঞ্জ হচ্ছে। আমি আগেরটা মুছে দিচ্ছি, প্রতিদিন আগেরটা মুছতেছি, কারণ আমি কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি ক্লাসে এই জিনিসগুলো বোর্ডে করতাম। হ্যাঁ, এখন এই স্লাইড গুলো আমি অনেকগুলো অ্যাড করতেছি, ক্লাস তো একটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমাদের হয়তো একটু সুবিধাই হবে। আমি প্রতিদিন একটু একটু করে চেঞ্জ করতেছি, সুতরাং এটা কিন্তু খেয়াল রেখো যারা, ও যেটা বললো প্রতিদিন ক্লাসের পরে দেখবে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ক্লাস তো আপডেট হচ্ছে। স্যার আমাদের ফার্স্ট যে স্লাইডটা স্যার ওইটা নন আপডেটেড স্যার। চ্যাপ্টার 4 এর আগ পর্যন্ত যে স্লাইডটা দেওয়া আছে স্যার ওটা মানে চেঞ্জ করে নেই নাকি? আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা এখন তাহলে জিনিসটা কি তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে? আমি 004 এর লিমিটটা কেন, 005 এর লিমিটটা কেন? 5টা হচ্ছে কোড বলতেছে এটাই করো। হ্যাঁ বলো। যদি আমি ডেপথ না বাড়াই বিমে, যদি আমি উইথ বাড়াই, যদি রড বাড়াই দিই, তাহলেও সেম ঘটনাই ঘটবে না? আমার টেনশন বেড়ে যাচ্ছে, সো কম্প্রেশন বেড়ে যাচ্ছে, একদম কি সিমিলার ঘটনাই ঘটবে? তুমি কি চাচ্ছ? আমি রড বাড়াবো কিন্তু ডেপথের দিকে মানে ডেপথের দিকে হচ্ছে বাড়াবো না, যদি উইথটা বাড়াই দিই বিমের। আচ্ছা এখানে তুমি 4-27 নম্বর ইকুয়েশনটা দেখো, এখানে কিন্তু উইথে খুব একটা এফেক্ট করবে না। দেখতে পাচ্ছ ফর্মুলার মধ্যে উইথটার এফেক্টটা করবে এর জন্য। হ্যাঁ, তুমি যেটা বলছো কিছুটা বেনিফিট হতে পাবো, কিন্তু আসলে বি বাড়াইলে বেনিফিটটা ওরকম সিগনিফিকেন্ট আসে না। আমার লিভার আর্মটা তো হচ্ছে ডেপথের দিকে। ঠিক আছে, আমরা প্রবলেমটা করলে আরো ক্লিয়ার হবে। তোমার প্রশ্ন আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আমরা প্রবলেমে গেলে আরো বোঝা যাবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যখন আমার এপসাইলন টি স্যাটিসফাই করবে না, তখন আসলে কি করতে হবে? যখন শুধু রড বাড়াইলে হবে না, রড বাড়াইতে পারে একটা রড বাড়ানোর একটা সীমা আছে, সেই সীমাটা আমরা আসলে এই পার্সেন্টেজ দিয়ে বুঝতে পারছি। সরাসরি আমরা রো 005 দেখলে বুঝতে পারবো যে এই পার্সেন্টেজ লস চলে গেছে, এখন কিন্তু আর বিমের রড বাড়ানোর সুযোগ নেই। এখন যেটা বাড়াইতে হবে সেটা হচ্ছে ডেপথ। হ্যাঁ, ডেপথ বাড়ানোই আমার লজিক্যাল হচ্ছে লিভার আর্মটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন এটা গেল ম্যাক্সিমাম। তার মানে কি, এখান থেকে আমরা বুঝলাম যে এর থেকে বেশি রড দেওয়ার কোনো সুযোগ নাই, একটা রডের পার্সেন্টেজ আমার এর থেকে বেশি দেওয়ার সুযোগ নেই, এটা আমরা মাথায় ঢুকাইলাম এক নম্বর। ম্যাক্সিমাম মানে কি, তার মানে দিস ইজ ইয়োর আপার লিমিট, যেটা তোমাকে কোড অ্যালাউ করতেছে। আচ্ছা একই সঙ্গে একটা মিনিমাম রেশিও আছে, সেটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম শুনলে অনেকে মাঝে মধ্যে এটা ফেস লেগে যায়, কিন্তু আসলে হচ্ছে এর থেকে কম আমরা দিব না। সেটা কত, সেটা একটু দেখি। প্রথমে লেখাটা পড়ি। লেখা আছে if the flexural strength of cracked section is less than the moment that produced cracking of the previously uncracked section, the beam fails immediately upon formation of first flexural crack. এই কথাটা পড়ে অ্যাবসলিউটলি কিছুই বোঝা যায় না, এবং আমরা এই কথাটা পড়বো না। একবার বইতে যেটা লেখা আছে পড়লাম। এই কথাটার মানে আমি বলি, যদি কোনো বিম তুমি পাও, যে বিমটা ডিজাইন করে করতে গিয়ে দেখলে এটার মধ্যে অ্যাকচুয়ালি লোড খুব কম,
অর্থাৎ তোমার যেই এমইউর ভ্যালুটা, অর্থাৎ যে লোডটা তার যে লোডের জন্য বিমটা ডিজাইন করছে এটা খুব কম, হ্যাঁ, কিন্তু কোনো কারণে তোমার এই বিমের সেকশনটা অনেক বড় দেওয়া আছে, মেবি আর্কিটেকচারাল কারণে বা অন্য কোনো কারণে সেকশনটা অনেক বড়, হ্যাঁ, অর্থাৎ তোমার লোড অনেক কম। যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিই, আমরা যে বিমটা প্রথমে প্রবলেমে করছিলাম, যে বিমটা ক্র্যাকিং মোমেন্ট বের করছিলাম, যে মনে করো একটা বিমের ক্র্যাকিং মোমেন্ট আছে 49, যেটা আমরা ক্লাসে করছিলাম যে 49 কিউব ফিট এটা ক্র্যাক করে। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যে বিমটা 49 কিউব ফিটে ক্র্যাক করে, কিন্তু এটার মধ্যে আসলে লোড মোমেন্ট আসতেছে মাত্র 30 কিউব ফিট মনে করলাম, হ্যাঁ, যে আমার আসলে সেকশনটা খুবই কম এবং এটা মাত্র 30 কিউব ফিট মোমেন্ট আসছে, ওয়েদার এটা ক্র্যাকিং মোমেন্ট হচ্ছে 49 কিউব ফিট, আমাদের রিয়েল প্রবলেমটাই। তাহলে এখন কি করবো আমরা? ওখানে কিন্তু 3টা 7 নম্বর বার ছিল, মানে 3টা 8 নম্বর বার ছিল, যেটা একটু আগে আমরা প্রবলেমটা করলাম, যেটার ক্যাপাসিটি আলটিমেটলি আমরা দেখছি 248 কিউব ফিট। মনে করো 248 কিউব ফিট মুভমেন্ট নাই, এটাতে আসলে মাত্র 30 কিউব ফিট মুভমেন্ট আছে। এখন এটার মধ্যে কয়টা রড দিব বা কেনই বা এটার মধ্যে প্রবলেমেটিক কেন? খেয়াল করে দেখো, আমি যদি এখন 30 কিউব ফিটের জন্য আমাদের এই যে একটু আগে যেভাবে করলাম 30 কিউব ফিটের জন্য যদি আমি রড বের করি, অনেক কম রড আসবে, ঠিক আছে, অনেক কম রড আসলে, এবং আমি মনে করো এমএনটা সেভাবে অ্যাডজাস্ট করলাম, যে এমএনটা আমি অ্যাডজাস্ট করলাম এমন ভাবে রড দিলাম যাতে এটা ওই ওই মোমেন্টটা নিতে পারে, 30 নিতে পারে। কিন্তু এখন যদি কোনো কারণে ওভারলোডিং হয়, ওভারলোডিংটা কি, আমরা কিন্তু ধরে প্রথমে বলছি বিম ফেল করবে, সেটা কিন্তু আমার টার্গেট না, কিন্তু যদি ফেল করে, যেটা আমরা বলি আল্লাহ না করুক যদি ফেল করে, যদি ফেল করে তাহলে যেন সেটা ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংটা আমি চাই। এখন খেয়াল করো, আমি ডিজাইন করলাম 30 কিউব ফিটের জন্য, যেটা 49 কিউব ফিট পর্যন্ত এটা কিন্তু আনক্র্যাক দিয়ে আছে, হ্যাঁ, সেকশনটা আনক্র্যাক ধরে ওইটাই আসছে মনে করো। আচ্ছা, এখন যদি এটা কোনো কারণে ওভারলোডিং হয়, মনে করো এটা 30 ক্রস করে, তখন কি হবে? 30 এর জায়গায় 35 হলো, কোনো সমস্যা নেই, 40 হলো, কোনো সমস্যা নেই, কারণ কি সমস্যা নেই? কি খেয়াল করে দেখো, এটা কিন্তু ক্র্যাকিং করে নেই, তাই না? এটা তো মানে তোমাকে রডে ইল্ডিং হচ্ছে, কিন্তু এটা ক্র্যাক করে নাই। তাহলে সিচুয়েশনটা কি হবে? যেই মুহূর্তে 49 এটা রিচ করবে তখন কি হবে এবার বলো? যেই মুহূর্তে 49 রিচ করবে সে কিন্তু ক্র্যাক করবে, টেনশনে কংক্রিটটা ফেটে গেল। যে মুহূর্তে টেনশনে ফেটে গেল তোমার রডটা মোবিলাইজ হলো, রড কিন্তু আছে হচ্ছে 30-এর জন্য, কিন্তু সে একবারে সরাসরি 49 নেওয়ার চেষ্টা করলো, সে তো আর 49 নিতে পারবে না, সে কিন্তু এই যে ইল্ডিংটা মুহূর্তের মধ্যে হবে, এই ইল্ডিংটা মুহূর্তের মধ্যে হয়ে সে কিন্তু ফেল করবে। তার মানে আমাদের যে ওয়ার্নিং এর জন্য একটা ধীরে ধীরে প্রথমে ক্র্যাক করবে, তারপরে এটা ইল্ডিংটা শুরু হবে, সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। তার মানে আমরা এই রকম ভাবে কোনো বিম ফেল করুক সেটা চাই না, এটা কিন্তু কোনো সময় হবে না, এটা কোনো সময় হবে না বলা উচিত না। এটা কখন হবে? যেসব বিমে খুব কম মোমেন্ট আছে কিন্তু বিমের সেকশনটা কম্পারেটিভলি বড়, যেটা ক্র্যাকিং মোমেন্টটা অনেক বেশি রাদার দেন তার এমএনটা কম, ক্র্যাকিং মোমেন্টটা বেশি, অর্থাৎ সেকশন বড় লোড কম, এরকম সময় এই সিচুয়েশনটা হবে। এই সিচুয়েশনে অসুবিধা হচ্ছে রডটা মোবিলাইজই হলো না, রডটা মোবিলাইজ হইতে হইতে ক্র্যাকিং এ চলে গেল, কিন্তু রডটা কিন্তু ক্র্যাকিং এর জন্য দেওয়া নাই, রডটা দেওয়া আছে এমএন হুইচ ইজ লেস দেন ক্র্যাকিং। তাতে আমার যে ওয়ার্নিং এর জন্য একটা সময় পাই সেটা পাবো না, হঠাৎ করে ইল্ডিং হয়ে প্রথমেই যে মুহূর্তে ক্র্যাকিং হবে সেই মুহূর্তে ইল্ডিং হবে, সেই মুহূর্তে এটা দম করে পড়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? এটা কি সবাই বুঝতে পারছো? এইটা আমরা চাই না, এটা একটা আনডিজারেবল টাইপ ফেলিয়ার। এটার জন্য আমরা যেটা করব, তোমার মুভমেন্ট যাই থাকুক না কেন, আমরা ক্র্যাকিং মুভমেন্টের করসপন্ডিং রড আমরা দিয়ে দিব। অর্থাৎ কোন সময় যদি আমার দেখি যে এমএন এর ভ্যালু, এমএনটা কি, এমএনটা তো আমি অ্যাডজাস্ট করতেছি ফর্ম এমইউ, যদি এমইউ এর ভ্যালু খুব কম থাকে আমরা অ্যাটলিস্ট ক্র্যাকিং মুভমেন্টের জন্য ধরে আমরা ডিজাইনটা করব। আমরা একটু ছবিতে পরের স্লাইডে যাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যেমন একটা বিম আমি এখানে ডান দিকে ছবি, বাম দিকে আমি হাতে করে দেখাইছি। Let us find the amount of reinforcement such that nominal capacity Mn equals to cracking moment M crack. অর্থাৎ আমরা নমিনাল মোমেন্টটা ক্র্যাকিং মোমেন্টের কম যেন না হয়, এইভাবে যাতে মিনিমাম একটা রড আমরা পাবো। একটা রেক্ট্যাঙ্গুলার বিম নিলাম, তার ক্র্যাকিং তার F ইকুয়াল টু হচ্ছে My বাই I। এখানকার যদি আমি দেখি, তাহলে আমরা এখানে যদি এটাকে M বসাই, HY মানে হবে H/2 আর I মানে হচ্ছে BH3/12, তাহলে এটা কাটাকাটি করলে BH²/6, এটাকে বলে সেকশন মডুলাস, তাই না? BH²/6। আচ্ছা, এখন আমি ধরলাম যে ক্র্যাকিং হচ্ছে, এই জায়গাটায় ক্র্যাকিং হচ্ছে, জাস্ট ক্র্যাকিং, তাহলে এটা FT বসালাম,
এফটির ভ্যালু তো আমি জানি, এফটির ভ্যালু হচ্ছে 7.5 রুট এফসি প্রাইম। তাহলে এখানে এখন আমি বলতেছি যে এই যে ক্র্যাকিং মোমেন্ট এর থেকে কম আমি দিব না, তার মানে সেটাকে আমি এমএন ধরে নিচ্ছি। হোয়াট এভার আমার যেই এমএন আমি পাই না কেন, আমার যদি এমএন অনেক কম রিকোয়ার্ড থাকে তবু আমি ক্র্যাকিং এর সমান পরিমাণ এমএন আমি দিব। তাহলে আমরা দেখো এর যে রড এটাকে বলছি মিনিমাম রড, তার করসপন্ডিং এফওয়াই তো যাচ্ছেই, আর একটা লিভার আর্ম। এখন এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আছে, এখানে বইতে যেটা বলা আছে লিভার আর্মকে আমি 0.95 দিয়ে ধরতেছি আর এইচ ইকুয়াল টু 1.1 দিয়ে ধরতেছি। এটা আরবিট্রারি বলতে পারেন, একটা ধরে আমি সিম্পলিফাই করলাম, আমি বের করে নিচ্ছি এস মিনটা কত লাগে। এটাকে যদি আমি এই পরিমাণ এমএন এর যদি করসপন্ডিং যে রড দিলে এই এমএনটা রিচ করতে পারি সেটা আমি বের করে আনলাম, কাটাকাটি করে আমি দেখলাম এটা 1.59। এই কোড আমাকে বলে দিচ্ছে দিস ইজ মাই মিনিমাম রিইনফোর্সমেন্ট, যেটা আমাকে আসলে দিতে হবে ফ্রম কনসিডারেশন অফ ক্র্যাকিং মোমেন্ট। অর্থাৎ আমার কোন সেকশনে ক্র্যাকিং মোমেন্টের কম যেন রড না থাকে, অ্যাটলিস্ট ক্র্যাকিং মোমেন্টের করসপন্ডিং রড আমি দিব। এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে একটা আমরা রডের একটা ম্যাক্সিমাম লিমিট পাইছি, রডের এটা হচ্ছে রডের মিনিমাম লিমিট। আমরা ডিজাইন করব এর মাঝামাঝি থাকবো। আমাদের উপরে আছে রো ম্যাক্স আর এখানে পাবো রো মিন। আমাদের এই দুইটার মধ্যে আমরা থাকবো, এটাকে বিডি দিয়ে ভাগ দিলে রো মিন হয়ে যাবে। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটু ঘটনা আছে সেটা একটু বলি। এটা তো আমরা দেখাইলাম ডিরাইভেশনটা কিভাবে আসছে, আমি একটু দেখাই দিলাম। আচ্ছা, এখন কোড বলতেছে না শুধু তো এটা না, আমাদের আসলে বিম শুধু রেক্ট্যাঙ্গুলার বিম হয় না, কোড এটাকে টি বিমের জন্য একটা আলাদা দিচ্ছে। টি বিম কি আমরা পরে দেখবো, টি বিম হচ্ছে এরকম দেখতে, যে উপরে স্ল্যাবটার সাথে ইন্টিগ্রেটেড। আমরা এই একটা ক্লাস পরে টি বিম আসতেছে। কোড বলতেছে যে না, ওইটার ফর্মুলা যেটা আমরা যেভাবে ডিরাইভ করলাম এটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লকের জন্য, সরি রেক্ট্যাঙ্গুলার বিমের জন্য ডিরাইভ করলাম। আমরা যদি টি বিমের জন্য করি তাহলে ফর্মুলাটা এরকম হবে, যখন টি বিমটা ফ্ল্যাঞ্জটা কম্প্রেশনে আছে, অর্থাৎ এই জায়গাটা যখন কম্প্রেশনে আছে তখন হবে এই ফর্মুলাটা। এটা ডিরাইভ করা যায়, আমরা এখানে করি নাই। আর যদি ফ্ল্যাঞ্জটা টেনশনে থাকে, এই জায়গাটা যদি টেনশনে থাকে তাহলে ফর্মুলাটা হবে এইটা। এবং এইখান থেকে কোড আর একটু সিম্পলিফাই করছে, যেটা আমাদের কোডেও আছে, বিএনবিসি তো আছে, আমাদের বিএনবিসি তে আছে, সরি, সেটা হচ্ছে ওই 2.7 কে 3 বলতেছে। আলটিমেটলি আমাদের এই যে 1.6 2.7 এগুলো করলাম, এগুলোর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এইটা, দিস ইজ মাই মিনিমাম রিইনফোর্সমেন্ট। এটা আসলে বেশিরভাগ সময় টিবিম হয় দেখে এটাই ফর্মুলা। এইটা হচ্ছে আমার, এই ফর্মুলাটা দিয়ে আমি মিনিমাম যেন এর থেকে কম রড না হয়। এর থেকে কম রড হলে কি হবে, এর থেকে কম রড থাকা মানেই হচ্ছে যে মুহূর্তে ক্র্যাকিং হবে সেই মুহূর্তে ইল্ড হবে, সেই মুহূর্তে ফেলিয়ার, নো ওয়ার্নিং। ঠিক আছে, তার মানে এর থেকে কম আমরা দিব না। এখানে আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আগের পুরনো কোডের ফর্মুলা, এই কোডের এটাকেও রেখে দিচ্ছে। তোমরা এই ভ্যালুটা একটু করে দেখো তো, 200/FY করলে কত আসে। এই যে এটা রো ফর্মে দেওয়া আছে, এটা যে এই পরিমাণ রড আমাকে কমপক্ষে দিতে হবে, 200/FY করলে কত আসে দেখো তো। আচ্ছা, এটা এখন এখন না করলে হবে, আমরা ক্যালকুলেট পরে প্রবলেমের মানে এটা করবো। আচ্ছা, কোডে আরেকটা ক্লজ আছে, সেটা একটু বলে রাখি। কোড সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা যে কোড কি বলতেছে সেটা হচ্ছে আমার গাইডলাইন। কোড বলছে কমপক্ষে এই পরিমাণ রড তো দিবই, কিন্তু কোড বলছে ঠিক আছে এটাও একটা লিমিট, অথবা যা লাগে তার যদি 33% বেশি দিই তাহলে এটার দরকার নেই। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, একটু আগে বললাম যে 30 কিপ ফিট ছিল আমার অ্যাকচুয়াল রিকোয়ার্ড মোমেন্ট, তো 30 কিপ ফিটের জন্য যদি আমি রডটা বের করি সেটাই হবে এস রিকোয়ার্ড, তার থেকে 33% বেশি দিয়ে দিয়ে দিই, তাহলে আর আমার ক্র্যাকিং মোমেন্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই। তখন আমরা এইটা দিয়েই এই ফর্মুলা ইউজ করি, আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছো? তাহলে তাহলে আসলে আমরা বিমে একটা মিনিমাম রড আমাকে দিতেই হবে, আর একটা ম্যাক্সিমাম রডের বেশি আমি যেতে পারবো না। স্যার বলো বলো বলো। স্যার 4.37 এর এ ফর্মুলাটা স্যার সব বিমের জন্য প্রযোজ্য হবে? হ্যাঁ, এটা সব বিমের জন্য আসলে প্রযোজ্য হবে, মানে রেক্টেঙ্গুলার টি বিম। হ্যাঁ আমরা যেই স্যার বিম করি এস না কেন মিনের, ওটা বলতে পারো যে একটু স্যার এস মিনটা, হ্যাঁ বলো।
জি স্যার। স্যার এস মিনের জন্য তাহলে স্যার কোনটা ব্যবহার করব আমরা? এস মিন 1.33 এস এটা রিকোয়ার্ড আমরা না এটা এস আসলে মিন? এটা ব্যবহার করব না। হ্যাঁ, এটা ডেরিভেশনটা দেখালাম, যদি রেক্টাঙ্গুলার সেকশন হয় এটা আমরা করব। হ্যাঁ, কিন্তু জি এসি স্যার। কোডে টি বিমের জন্য আসে 2.7। এই টু বিমের ফর্মুলাটা জেনারেলাইজড একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যে জি আসলে স্যার। তার মানে এটা একটু কনজারভেটিভ করে দেওয়া হয়েছে সবার জন্যই। এক হচ্ছে 2.7 কে আপার রাউন্ডিং করে 3 করা হয়েছে, আর বলা হচ্ছে এটা সবার জন্য, যে কোনো বিমি হোক না কেন আমরা আসলে এই ফর্মুলাটা ইউজ করব। প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা ফর্মুলা দিলে এটা তো মনে রাখা কঠিন, এই জন্য এইটা আমরা ইউজ করবো। এটার জন্য না অবশ্য, এটার বেলায় না, এটা বাদ দিয়ে এই সিচুয়েশন কখনো হবে না। হ্যাঁ, ফ্লাইঞ্জ টেনশনে যাওয়া এটা হবে না বলা উচিত, এটা এক জায়গায় হবে সেটা আমরা পরে বুঝবো, কিন্তু জেনারেলি আমরা রেক্টাঙ্গুলার টি বিম আমরা এই ফর্মুলাতে করব, ঠিক আছে? অথবা যা রিকোয়ার্ড তার থেকে 33% বিল বেশ বাড়াই দিলেও আমার ইট ইজ অলসো অ্যালাউড। এবার আমরা একটা প্রবলেমে যাই। স্যার স্যার হ্যাঁ, ওয়াই বলো। এর ভ্যালুটাকে আমরা h/2 কেন ধরলাম স্যার? একটা রেক্টাঙ্গুলার derivation-এ? সেকশনের নিউট্রাল এক্সিসে মনে করলাম রড নাই। হ্যাঁ, রড নাই, এটা ঠিক। এটা প্রথমে গ্রস সেকশন ধরে জিনিসটা চিন্তা করা হচ্ছে, যে গ্রস সেকশনের নিউট্রাল এক্সিসের মাঝখানে y = h/2। এবার আমরা একটা প্রবলেমের দিকে যাই, एग्जांपल 4.5। প্রবলেমগুলো আসলে কি চাওয়া হচ্ছে সেটা আগে আমরা দেখি। বলা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বিম হ্যাজ উইডথ 12 ইঞ্চ and effective depth 17.5 inch. It is reinforced with 4 number 9 bar. 9 number bar, huh? In one row. If Fy or Fc prime দেওয়া আছে, what is the nominal flexural strength and what is the maximum moment that can be utilized in design according to SAE? অর্থাৎ বলা হচ্ছে mn কত, phi mn কত, দুটোই বের করতে বলা হচ্ছে। আমরা এখান থেকে আমি একটু হাতে করছি এটা দেখি। এক্সাম্পল 4.5, তাহলে ছবিটা আমরা দেখি। ছবি 4টা নাম্বার 9 দেওয়া আছে, এটা 12 ইঞ্চি, এটা 17.5 ইঞ্চি। এই আগের প্রবলেমটা থেকে দেখতে পাচ্ছি ডেপটা কম, আগে ছিল 23 ইঞ্চি, এখন 17.5 ইঞ্চি হয়ে গেছে, রডের পরিমাণও বেড়ে গেছে। আচ্ছা, প্রথমেই আমরা এএস টা বের করি। এস হচ্ছে 9 নম্বর বার, 1 ইঞ্চি স্কয়ার। এগুলোকে মুখস্থ রাখতে হবে, বুঝছো? মুখস্থকে না করুন, কিন্তু এরিয়াগুলো মনে রাখুন। এএস = 4 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে? এ পেলাম আমরা, ছোট এ অর্থাৎ ডেপথ অফ দা রেক্টাঙ্গুলার স্ট্রেস ব্লকটা বের পেয়ে যাচ্ছি। ASFY 0.85 Fc প্রাইম বি থেকে 5.88। এ যদি 5.88 হয় তাহলে সি ইকুয়াল টু বিটা দিয়ে 1 দিয়ে ভাগ দিলাম। বিটা 1 কত? যেহেতু 4000 পিএসআই কংক্রিট, বিটা 1 0.85, তাহলে 6.9। তাহলে প্রথমে আমি এপসাইলন টি বের করে ফেলতে পারছি। এপসাইলন টি, বা এখানে একটা লেয়ার রড, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে পেলাম এপসাইলন ইউ বাই সি ডিটি মাইনাস সি। বসাই দিলাম, সবকিছু জানি, দেখলাম তো সমস্যা হয়ে গেল। এইটা তো 0.05 এর বেশি আসে নাই, তাই না? এটা কি সবাই বুঝতে পারছো? এটা ইচ্ছা করে একটা ঝামেলা ক্রিয়েট করা হলো। অনেক বেশি রড, একদম 17 ইঞ্চি মাত্র ডি, আর তার মধ্যে 4টা 9 নম্বর বার ঢুকাই দিছে। আচ্ছা, এখানে দেখো, তার মানে একটু ঝামেলা হলো। কোনো অসুবিধা নাই, আমরা তো ফাই এর ফর্মুলা আছে, তার মানে এটা ট্রানজিশন জোনে পড়ছে। এটা আসলে টেনশন কন্ট্রোল হয় নাই, এটা আন্ডার রিইনফোর্সড হয়েছে, কিন্তু আন্ডার রিইনফোর্সড ইন ট্রানজিশন জোন। অর্থাৎ ফাই এর ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে ইন্টারপোলেট করলাম। এটা যদি 0.04 এর কম হতো তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে এটা কিন্তু বেআইনি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এমএন এর ফর্মুলা খুব সোজা, ASFY ইউজ করতে পারবো, ঠিক আছে? 291 কিপ ফিট পেয়ে গেলাম। সবসময় আমি কিপ ফিটই বলবো, ঠিক আছে? ফাই এমএন। এইবার দেখো ফাই এর ভ্যালুটা 0.865 পেলাম, বসাই দিলাম। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস চেক করা হয়েছে যে, আচ্ছা, এখানে কি তাহলে বোঝা গেছে এটা রো ম্যাক্স এর উপরে যে যায় নাই, তাই না? এটা যদি হ্যাঁ, এইটাই যদি এখানে যদি আমি স্ট্রেনের ভ্যালু দেখতাম যে 0.0039 আসছে, তার মানেই হচ্ছে এটা কিন্তু রো ম্যাক্স ক্রস করে গেছে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা এপসাইলন টি দিয়ে বুঝলাম যে এটা মন্দের ভালো, এটা 0.004 উপরে আছে স্ট্রেনটা, তাই তো? তার মানে ফাই এর মান আমরা ইন্টারপ্রেট করে বের করলাম, এট দ্য সেম টাইম বুঝতেছি যে রো ম্যাক্স ক্রস করে নাই। কিন্তু রো মিনের থেকে কমে গেল কিনা সেটা একটু দেখি। যে এস মিনের এই ফর্মুলাটা বসাইলাম, এইটাও বসাইলাম, বসাই দেখতেছি 0.66 ইঞ্চি স্কোয়ার, আর এখান থেকে আসে 0.7 ইঞ্চি স্কোয়ার। আমার তো এর থেকে বেশি রড আছে, আমার তো আছে 4 ইঞ্চি স্কোয়ার রড, তার মানে মিনিমামের থেকে বেশি আছে। হ্যাঁ, সুতরাং দুইটা জিনিসই চেক করা হয়ে গেল একই সঙ্গে, রো মিনের ভিতরে আছে, রো ম্যাক্স এর ক্রস করেনি। তাহলে এটা বুঝে ফেলছি আমরা, বুঝছে না?
আচ্ছা, এবার আমরা তাহলে এই প্রবলেমটা রিভিউ প্রবলেম। এটা কি সবাই বুঝছো? রিভিউ প্রবলেম মানে কি? এটা যেটা করলাম এটা অন্য একজন ডিজাইন করছে, আমি খালি চেক করে দেখলাম যে করছে ভালোই কিন্তু একটু সমস্যাযুক্ত। সুতরাং এটা যখন আমরা দেখবো এটার ক্যাপাসিটি আমরা কিন্তু বাইর করার সময় 0.9 না করে 0.865 করে 252 কিপ ফিট পর্যন্ত আমরা এই বিমে ফ্যাক্টরড মোমেন্ট ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটা ডিজাইন করি। এটা বলা হচ্ছে এবার এবার আমাকে ডিজাইন করতে বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে ফাইন্ড দ্য কংক্রিট ক্রস সেকশন and steel area required for a simply supported rectangular beam with a span of 15 feet that is to carry a computed dead load of 1.27 kip per feet. এখানে কিপস পার ফিট কথাটা বইতে লেখে, কিন্তু আসলে কিন্তু কিপস পার ফিটটা লেখা উচিত না, আসলে কিপ পার ফিট। এই ইউনিটে কিন্তু প্লুরাল হয় না। হ্যাঁ, ইউনিটে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ইউনিট সবসময় ছোট হাতের হয়, আনলেস ইউনিট মানুষের নাম, যেমন নিউটন। নিউটন যখন লিখবা তখন বড় হাতের এন লিখতে হবে। যদি লেখো প্যাসকেল তখন পিটা বড় হাতের হবে, কিন্তু যদি লেখো কিলো নিউটন কেটা ছোট হাতের হবে, এনটা বড় হাতের হবে। সেখানে কিপটাও কিপস হয় না, কিপ হবে। আচ্ছা, এনিওয়ে আমরা তাহলে প্রবলেমটা বুঝছি। মেটেরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে, একটা বিম দেওয়া আছে, এখানে লোড ফর্মে দেওয়া আছে কম্পিউটেড ডেড লোড এবং সার্ভিস লাইভ লোড, অর্থাৎ এগুলো আনফ্যাক্টরড। আচ্ছা, এখানে প্রবলেমটা আমরা একটা ছবি, আমি এটা আবার নিজে করছি সেটা দেখি আমরা। এরকম একটা বিম, এই বিমটা 15 ফিট স্প্যান, সিম্পলি সাপোর্টেড, ইউডিএল দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এখানে ডেড লোড বলতে মিন করতেছে এখানে বিমের ওজনের ভিতরে, ওজনটার ভিতরে আছে। হ্যাঁ, এখানে এক্সপ্লিসিটলি বলে নাই, কিন্তু অনেক সময় প্রবলেমের মধ্যে বলে দেওয়া থাকে যে ডেড লোড ইনক্লুডিং সেলফ ওয়েট অথবা দেওয়া থাকে এক্সক্লুডিং সেলফ ওয়েট। যদি ইনক্লুডিং থাকে তার মানে ডেড লোড এর ভিতরে দেওয়া আছে, সেলফ ওয়েটটার ভিতরে ক্যালকুলেট। আর যদি বলে যে এক্সক্লুডেড তার মানে তোমাকে বিমের ক্রস সেকশন ধরে তার ওজনটাও অ্যাড করতে হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বিম ডিজাইন করার আগে তুমি এটার ডেড লোডটা পাইলা কিভাবে, তাই না? সুতরাং এই অঙ্কটার মধ্যে স্যার ট্রায়াল করব। হ্যাঁ ট্রায়াল করতে হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে এই পার্টিকুলার প্রবলেমটা একটু শেষ করে নিই সেন্টেন্সটা, তারপর বলো। সেটা হচ্ছে এই পার্টিকুলার প্রবলেমে সেলফ ওয়েটটা ভিতরে ইনক্লুডেড আছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে রিয়েলিস্টিক না, কারণ তুমি তো আসলে নিজে ডিজাইন করছো, তুমি কোথা থেকে সেলফ ওয়েটটা পাইলা? সুতরাং এটা বেশিরভাগ সময় হওয়া উচিত এক্সক্লুডেড। যেটা দিচ্ছে সেটা অন্য অন্য জায়গা থেকে আসতেছে। অন্য জায়গা থেকে মানে কি, যে স্ল্যাব থেকে আসতেছে, আমরা আগে চ্যাপ্টার 1 করছি। এটা স্ল্যাবের ডেড লোড, ঠিক আছে, এরপরে পার্টিশন ওয়ালের ডেড লোড, কিন্তু বিমটা নিজের ওজনটা এর ভিতরে ঢুকে গেছে, এটা কিন্তু হওয়ার কথা না। তাও এনিওয়ে ধরে নিলাম যে এটার ভিতরেই আছে। এবার প্রশ্নটা করো। স্যার ওই যে একটু আগে যে বললো ট্রায়াল করতে হবে, ট্রায়াল কি? ট্রায়াল মানে হচ্ছে যে ওই যে বিমের ডেপটা কত, বিমের ডেপটা ধরে যদি হয়ে গেল, যেমন ধরো আমি এখানে, যেমন ধরো আমি কিন্তু বলি এখানে আমরা অঙ্ক প্রবলেমটা দেখি তারপরে বুঝবো। হ্যাঁ, যে আমি ডেড লোডে 1.27 ধরলাম, এর মধ্যে তো এই ডেড লোডের মধ্যে কি কি আছে তুমি বুঝতেই পারতেছো। এর মধ্যে যে স্ল্যাব থেকে লোড আসতেছে, পার্টিশন ওয়াল থেকে লোড আসতেছে, আর এই লাইভ লোডটা তো শুধু বিমের উপরে নাই, এই লাইভ লোডটা ওই আশেপাশে যে স্ল্যাব সেখান থেকে আসতেছে। সেখান থেকে কিভাবে ক্যালকুলেট করে আমরা এগুলো শিখছি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিভাবে ট্রায়াল দিতে হবে সেটা পরে আসি, আমরা আগে দেখি। এখানে দিয়েই দেওয়া আছে লোডটা। প্রথমে আমি ফ্যাক্টরড লোড বের করি। ডাব্লিউ আমরা জানি যে ডেড লোডকে 1.2 টাইমস করতে হবে, লাইভ লোডকে 1.6 টাইমস করতে হবে। কোথা থেকে জানি? ওই যে আমরা চ্যাপ্টার 1 এ লোড কম্বিনেশন ইউজ করছি, এবং এই ভ্যালুগুলো ইউজ করলাম। আমরা দেখতে পাচ্ছি 4.964 কিপ পার ফিট লোড আসছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আলটিমেট লোড। এর আলটিমেট লোড মানে কি? এটা ফ্যাক্টরড লোড। এটা কিন্তু হাইপোথেটিক্যালি লোডটাকে অনেক বাড়ানো হবে, প্রথমে এটা আমরা বুঝতে হবে। তাহলে ফ্যাক্টরড মোমেন্টটা কত, যে এমইউটা কত? এমইউটা মানে কি? আমরা ডিমান্ডটা বের করতে চাচ্ছি, আমাদের কত রিকোয়ারমেন্ট সেটা বের করতে চাচ্ছি। যেহেতু সিম্পলি সাপোর্টেড, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। যদি এটা সিম্পলি সাপোর্টেড না হতো, যদি ক্যান্টিলিভার হইতো, তাহলে ডাব্লিউ স্কোয়ার 2 হইতো। যদি এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হইতো, তাহলে আমরা চার্ট ইউজ করে মোমেন্ট বের করতে পারতাম, অথবা যদি আমাকে অন্য কোনো সফটওয়্যার দিয়ে মোমেন্টটা বের করে দেওয়া। এটা আমার তাহলে কোন জায়গায় ডিজাইন করছি প্রথমে বুঝতে হবে। আমরা মিড স্প্যানের মোমেন্টের জন্য ডিজাইন করছি, তাহলে আমরা যেখানে রডটা পাবো এটা হচ্ছে মিড স্প্যানের। তাহলে মোমেন্টটা বের করে ফেললাম, ডাব্লিউ স্কোয়ার বাই 8 করে, এটা 139.6 কিপ, ঠিক আছে। ভালো কথা। এখন আমাদের বের করতে হবে, আমাদেরকে পুরো আমাদের হাতে ছেড়ে দিচ্ছে, ক্রস সেকশন বের করো, স্টিল বের করো, অর্থাৎ বি বের করো, এইচ বের করো, এস বের করো। তো আমাদের তো এত কিছু বের করবো কোথা থেকে? আমাদের ফর্মুলা যদি মনে করো, ফর্মুলার মধ্যে আছে এএস আছে, এফ ওয়াই আছে, ডি আছে, আবার এ বের করতে বি লাগে,
অথবা যদি আমি ওই এই ফর্মে ইকুয়েশনটা লিখি, ওই যে 0.59 ইকুয়েশনে লিখি, আমার তো ওখানে 3টা আননোন হয়ে গেল, ইকুয়েশন একটা আননোন হয়ে গেল 3টা, ক্রস সেকশন বি বের করতে হবে, এইচ বের করতে হবে, এস বের করতে হবে, এটা ঝামেলা হয়ে গেল। তাহলে আমি প্রথমে একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে আমি রোটাকে ধরে নেওয়ার চেষ্টা করি। এটা অনেকভাবে করা যায়, আমরা একটু দেখি। আমরা প্রথমে রোটা ধরে নিই। রো ধরার সময় স্বাভাবিকভাবেই আমি 005 বা তার থেকে বেশি স্ট্রেন দিচ্ছে সেরকম একটা রো বের করবো, অথবা 005 এর করসপন্ডিং রো যেটা সেইটা, অথবা তার থেকে কম রো ধরবো। তাহলে আমরা ফর্মুলাটা মনে রাখো, এটাই হলো ফর্মুলা। এই ফর্মুলায় এখানে 005 বসালে এটা রো 005। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন বিমে যেটা 4 এবং 60 যার প্রপার্টি, সেটাতে যদি আমি 1.81% রড দেই তাহলে সেটাতে 005 স্ট্রেইন হবে। এটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা এখান থেকে স্টার্টিং করব ডিজাইনটা। তাহলে আমরা রো পেয়ে গেলাম যে আমরা এটা ধরে ডিজাইন করব। তাহলে রো পেলাম, আর রো 004টা আমি বের করতে পারি একইভাবে, কিন্তু এটা আমরা ইউজ করব না। হ্যাঁ, এটাও বের করতে পারি, এটা স্বাভাবিকভাবে ওটার থেকে একটু বেশি রড হবে, কিন্তু এটা ব্যবহার করা মানেই তো তুমি ঝামেলা ডেকে আনতেছো। প্রথমত হচ্ছে কোড চায় না যে তুমি এটা করো। কোড বলতেছে নিজে যখন ডিজাইন করব তখন এটা আমরা করব না, কিন্তু যদি অন্য কেউ ডিজাইন করে তাহলে হয়তো এটাকে মাফ করে দিব, কিন্তু নিজে করব না। নিজে করলে আমরা 005 এর বেশি স্ট্রেইন চাই, যত বেশি স্ট্রেইন আমি তত খুশি। তাহলে এটা আমরা করবো না, এবং কোড বলছে এটা করলে 0.9 এর ঝামেলা আছে। তাহলে প্রথমেই আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটিটা আমার রিকোয়ারমেন্টের থেকে বেশি হবে। এখন আমরা ধরে নিলাম সমান সমান হবে অ্যাটলিস্ট। তা আমাদের এই ফর্মুলাটা আমরা অলরেডি বের করছি। এই ফর্মুলাটা কোন ফর্মুলাটা মনে আছে? এই ফর্মুলাটা, দুইটা ফর্মুলাকে একসাথে করে দিলে এই ফর্মুলাটা আসে। হ্যাঁ, আমরা এইটা ইউজ করব যখন আমরা এইভাবে ডিজাইন করতে চাচ্ছি, তখন এইভাবে করলে সুবিধা। তাহলে আমাদের মোমেন্ট হচ্ছে 139 কিপ ফিট, তাকে 12 দিয়ে গুণ করলাম, কিপ ইঞ্চে চলে গেলাম। কেন 12 দিয়ে গুণ করলাম? কারণ ডান দিকে সব ইঞ্চিতে আছে। এবার আমি এই যে রডটা, এই রডটা ব্যবহার করলাম। এটা কোন রড? এটা হচ্ছে 005 এর করসপন্ডিং রড। এটা বসাই দিলাম, সবকিছু বসাই দিলাম, আমরা পেয়ে গেলাম বিডি স্কোয়ার। তাহলে তো খুব একটা সুবিধা হলো না। এখন বি কত? এখন তো আমার দুইটাই আননোন, বিও আননোন, ডিও আননোন। তো আমি এখন অঙ্কটা করবো কিভাবে? তাহলে আমার স্বাভাবিকভাবে আরেকটা ইকুয়েশন ইউজ করতে হবে। ধরে নিলাম বি ইকুয়াল টু 10 ইঞ্চি। এটা বিম, আমি 10 ইঞ্চির কম আমি করবো না স্বাভাবিকভাবে। 10 ইঞ্চি ধরতে পারি, 12 ইঞ্চি ধরতে পারি, এমনকি 11 ইঞ্চি ধরতে পারি, এরকম কোনো ইয়ে নেই। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যত চিকন করবো আমাকে কিন্তু ওই রডটা আবার বসাইতে হবে, যে রডই আসতেছে ওটা বসাইতে হবে। সুতরাং 10 ইঞ্চির কম সাধারণত আমরা করি না। আচ্ছা, এখন আমি যেই মুহূর্তে 10 ইঞ্চি ধরলাম, ডি এর মান পেয়ে গেলাম ইকুয়েশন থেকে 14.3। আচ্ছা, এখন আমরা পরে আবার পড়বো, ডি যদি 14.3 হয় তাহলে বিমের টোটাল ডেপথ কত হবে। আচ্ছা, যদি এটা আমরা পরে আবার ডিটেল দেখবো কোথা থেকে আসছে। আমরা জেনারেলি 1 লেয়ার রড থাকলে আমরা 2.5 ইঞ্চি যোগ করবো। কেন যোগ করতেছি? এটা বাইরে একটা ক্লিয়ার কভার থাকে, ঠিক আছে। এই 2.5 ইঞ্চির হিসাবটা পরে আমরা ছবিতে দেখবো। তো আপাতত ধরে রাখি যে 1 লেয়ার রড থাকলে ডি এর সাথে 2.5 ইঞ্চি যোগ করবো, 2 লেয়ার রড থাকলে ডি এর সাথে 4 ইঞ্চি যোগ করবো। কিভাবে আসছে পরে আমরা ডিটেল ক্যালকুলেশন দিব। তাহলে আমরা দেখতেছি 14.3 যদি হয় তাহলে বিমের ডেপথটা হবে 16 টোটাল ডেপথ এইচ হচ্ছে 16.8 ইঞ্চ, ঠিক আছে। তাহলে আমার এএস এর মান পেয়ে গেলাম। এস পাবো কিভাবে? রো বিডি। তো রো আমরা এক্স্যাক্টলি জানি, বি এর মান জানি এক্স্যাক্টলি জানি, তাহলে 2.59। এবার তাহলে সলিউশনটা কি হলো? বি ইকুয়াল টু 10 ইঞ্চি, ডি ইকুয়াল টু এত, এইচ ইকুয়াল টু এত, এস ইকুয়াল টু। তার মানে এই যে তোমরা এখন অঙ্ক উল্টা দিক থেকে করে দেখো, এই সেকশন ডেফিনেটলি আমার 139 কিপ ফিট মোমেন্ট নিতে পারবে, ঠিক আছে। আমরা প্রবলেমটা আজকে এখানেই শেষ করব। আজকে মানে আমরা বিকালে আবার দেখতে চাচ্ছি। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, আপাতত যেটা দেখে রাখো, বিম এরকম ভাঙতি হয় না। 16.8 ইঞ্চ বিম বানানো সাধারণত হয় না। বানাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সাইটে বানাইতে গেলে আমরা সাধারণত রাউন্ড ফিগার করি। আর বইতে বলছে রাউন্ডটা 2 ইঞ্চিতে হয়। এটা আসলে নট অলওয়েজ, সেটা আমরা সাধারণত 1 ইঞ্চিতে রাউন্ড করতে পারি। আর আমাদের দেশে মিলিমিটারে হয়, সুতরাং এটা আমরা এই 1 ইঞ্চি রাউন্ডিংটাও আমাদের আসলে রিকোয়ার্ড সেরকম কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই। বইয়ের কথা অনুসারে যদি আমি 18 ইঞ্চ করি তাহলে কি হবে? তাহলে প্রথমে আমরা দেখি 18 ইঞ্চ করলে তো ডি এর মানটা বেড়ে যাবে। ডি বাড়লে কি আর আমার 2.59 ইঞ্চি স্কয়ার রড দরকার আছে? আমি তো লিভার আর্মটা বাড়াই দিচ্ছি, তাই না? এখানে খেয়াল করে দেখো, এই অংশটা যদি বেড়ে যায় তাহলে তো আমার আর ওই রোটা দরকার নাই।
তাহলে আমরা এই অংশটা করেই জাস্ট শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার কয়টা বাজে, আর 1 মিনিট লাগবে। আমরা একটু দেখি এখানটায়। এখন আমি ধরলাম যে আমি এটাকে 18 ইঞ্চি করবো। 18 ইঞ্চি করলে কি হবে? 18 ইঞ্চি করলে তো ডি এর মান একটু বেড়ে যাবে। ডি এর মান এই অংশটা আমরা এখানে আমি একটু দেখাচ্ছি, তারপর আবার বিকাল এখান থেকে শুরু করব। সেটা হচ্ছে এইখানে আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব। এই দুটো ফর্মুলা আর একটু আগে যে ফর্মুলাটা দেখালাম, এই ফর্মুলাটা একসাথে দেওয়া আইডেন্টিক্যাল ফর্মুলা। এটা করলে সুবিধা হয় কি, এক হচ্ছে স্ট্রেস ব্লক থেকে এটা ইকুয়েশনটা দেখতে খুব সহজেই মনে রাখা যায়। আর কিন্তু একটা অসুবিধা হচ্ছে রড যখন নাই তখন এটা আমাকে ট্রায়াল করতে হয়। যেমন এখানে দেখো আমি ডি জানি 15.5 হয়ে গেল। আমি প্রথমে দেখলাম আমার এ তো আমি জানি না, যেহেতু রড বের করিনি আমি এ জানি না। এটাকে আমি ধরে নিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি রড ধরলে আমার আসে 2.07। তাহলে 2.07 বসায় দেখলাম এর মান আসে 3.65। তাহলে এটা একটু ট্রায়াল আছে। এটা দেখো প্রথমে আমি শুরু করলাম এখান থেকে 1 ইঞ্চি দিয়ে পাইলাম 2.07, 2.07 দিয়ে পাইলাম 3.64, আবার 3.64টা এখানে চলে আসলো। এই 3.64 এর জন্য আবার এটা আসলো 2.7, এই 2.7টা এখানে বসালাম, পাইলাম 4, আবার 4 চলে গেল এখানে বসে। এরকম করে ট্রায়াল দিতে দিতে দেখো এটা কিন্তু কনভার্ট করে যাচ্ছে। দেখো এই ভ্যালুটা 4.06 এটা কিন্তু কনভার্ট করে গেছে। কনভার্ট করে গেলে আমরা যে রডটা পাচ্ছি এটাই হচ্ছে আমার কনভার্ট রড। এটাকে বুঝতে পারছো? তার মানে 2 পয়েন্ট এটা একবারে হবে না, এটা আমরা ট্রায়াল দিয়ে করবো। তাহলে এখান থেকে ট্রায়াল দিয়ে আমরা আরেকটা সলিউশন পাবো। এখানে যেটা দেখা যাচ্ছে যে সলিউশন তো আরেকটা পাওয়া গেল। কিভাবে পাইলো? এটা আমার আগের রডের থেকে একটু বেশি লাগবে। এটা বেশি না স্যার, একটু কম লাগবে, যেহেতু ডেপথ বাড়াচ্ছি। আগে কত লাগছিল দেখে আসি আমরা। আগে লাগছিল, সরি, আগে লাগছিল 2.59। আমি ডেপথটা একটু রাউন্ডিং করার জন্য একটু বাড়াই দিলাম, আমার এটা চলে আসলো 2.3 ইঞ্চি স্কয়ার। একটু যেহেতু ডেপথ বাড়ালাম। আচ্ছা এখন আমাকে বলো এপসাইলন টি বাড়বে না কমবে এখানে? এই প্রবলেমটা এই এখন আমরা অঙ্কটা শুরু করছিলাম এপসাইলন টি 0.05 দিয়ে। তারপরে যেই রড আসছে সেই রড বসালাম না আমি, সেটা একটা সলিউশন বললাম। কিন্তু আমি বললাম যে না, আমি একটু ডেপথটা বাড়াই দিয়ে রাউন্ডিং করে দিই, 2 ইঞ্চিতে রাউন্ডিং করে ডেপথটা বাড়াই আমি ডিটা বাড়াই দিলাম। এখন ডি বাড়ায় আমি আবার প্রবলেমটা করলাম, করে দেখলাম রডটা একটু কমে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এপসাইলন টি কি বাড়লো না কমলো? বাড়া উচিত। বাড়া উচিত, ডেফিনেটলি তোমরা করে দেখতে পারো। এপসাইলন টিটা এখানে আমরা খুব সহজে বের করতে পারবো। এ বের করে ফেলছি, তাই না? এ তো পেয়ে গেছি, এ যদি পাই সি বের করতে পারবো, সি পাওয়া মানে এপসাইলন টি বের করতে পারবো। দেখবো যে এবার এপসাইলন টি আগের প্রবলেমটার যদি 0.005 হয়ে থাকে এবার তার থেকে বেশি, তাই না? আগেরটা তো 0.05 আসছে। দেখো দেখো আগেরটা কিন্তু এক্স্যাক্টলি 0.05 আসবে। আমরা এই যে সলিউশন একের যে রেজাল্টটা এটা যদি বসাই, এখানে যদি আমি এ বের করি সি বের করি, এটা কিন্তু এক্স্যাক্টলি 0.05 আসবে, কারণ এটা তো রডটা শুরুই করছি 0.05 এর রড দিয়ে, না? এটা তো মেকানিক্স শাস্ত্র, তো নির্ভুল শাস্ত্র। এখানে আমরা ডেপথটা বাড়াই দিচ্ছি, তার মানে সলিউশন 2 তে দেখতে পাচ্ছি এপসাইলন টিটা বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা মানে এখানে আজকে থামি, আর আমি বিকালে আবার এখান থেকে শুরু করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর আদারওয়াইজ আমরা এখন শেষ করবো। বিকালে ক্লাসটা এক্সট্রা ক্লাস 3টার সময় হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের মনে হয় আগামী সপ্তাহে আমার একটা ক্লাস টেস্ট নিতে হবে। সেই ক্লাস টেস্টটাও আমি আসলে এক্সট্রা ক্লাসে বিকালে 3টার সময় নিব, সেটা তোমরা পরে আমাকে জানাও। আর আজকে বিকালে ক্লাসের আগে এখন যদি কোনো প্রশ্ন থাকে আমরা 2-1 মিনিট প্রশ্ন নিতে পারি। স্যার বলো, হ্যাঁ বলো বলো। স্যার আমাদের এপসাইলন টিটা বেড়ে যাচ্ছে কেন? মানে আমরা যদি হচ্ছে ডি চেঞ্জ করি তাহলে কি আমাদের রো এর মানটা কমে যাচ্ছে, এই জন্য এপসাইলন টি বাড়তেছে? হ্যাঁ, এখানে তো প্রবলেমটা দেখলাই যে ডি বাড়ানো মানেই হচ্ছে লিভার আর্ম বাড়ানো, তাই না? ডি বাড়ানো মানে এই অংশটা বেড়ে যাচ্ছে, এই অংশটা বাড়ানো মানে এস টা কমে যাবে, এবং এস কমে এটা দেখলামই আমরা। জি স্যার। এস কমে এবং রডের সাথে সম্পর্কটা কি রো এর, সেটা কিন্তু আমরা প্রথমেই দেখাই দিচ্ছি। জি ওই যে একটা ছবিতে দেখাই দিলাম না আমি, যে রড বাড়াইলে কি কি ঘটনা হয়। রড বাড়াইলে এস বাড়া, এস বাড়া মানে টি বাড়া, টি বাড়া মানে সি বাড়া, সি বাড়া মানে ছোট হয়ে বাড়া,
ছোট এ বাড়া মানে ছোট সি বাড়া, ছোট সি বাড়া মানে এপসাইলনটি কমে যাওয়া। ঠিক আছে, আর এখানে ঠিক উল্টাটা হয়েছে, এখানে রডটা কমে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে করে দেখতে পারো এটা। এপসাইলনটি কমে যাবে জি স্যার। এখানে এপসাইলনটি বাড়বে। ওকে, তাহলে আমরা এখানে মানে শেষ জি স্যার, করি জি আজকে। স্যার। আমরা বিকালে 3টার সময় আরো কয়েকটা প্রবলেম করব। বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু বোঝার বিষয়, শুধু রড বের করার বিষয় না, এটা কিন্তু সবাই একটু খেয়াল করবে। রড রড বের করতে খালি ফর্মুলা বসালেই হয়, কিন্তু আমি কোথায় আছি এই জন্যই আমার ওই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। এই যে ফাই এর ডায়াগ্রামে এপসাইলন টি আর ফাই, আমি যে 5.9 ইউজ করতে পারতেছি, এই যে ইকুয়েশনটা যে আমি করলাম এখানে যে 0.9 ইউজ করতে পারতেছি, এটা কারণই হচ্ছে এপসাইলন টিটা বেড়ে গেল। হ্যাঁ, এখানে যদি উল্টাটা হইতো, আমি যদি ডেপটা কমাইতাম, মনে করো এখানে জি যে স্যার। 15 জায়গায় আমি বললাম যে আমি 13 দিয়ে একটু দেখি তো কি, তাহলে কিন্তু আমি বিপদে পড়তাম, কারণ তখন আমি করে দেখতাম যে আসলে 0.9 হবে না, কারণ আমার প্রবলেমটা শুরুই করছি 0.05 দিয়ে। ঠিক আছে, স্যার সেক্ষেত্রে যদি ওই বি এর ভ্যালু এখানে তো 10 ইঞ্চ নিয়ে শুরু করা হয়েছে, আমি যদি আরো ম্যাথ করার সময় বেশি নিয়ে শুরু করতাম তাহলে কি আমার আরো বেশি ট্রায়াল দিয়ে দিয়ে করা লাগতো? না, মানে বি যে এর তখন তো depth না না, কমাবো। বি এর প্রবলেমটা কিন্তু অন্য জায়গা থেকে আসবে। তোমাকে আরেকটা জিনিস বলি, বিটা কিন্তু আসলে এখানে এই যে এখানে একটা কথা লেখছি, এটা বলা উচিত ছিল আমার। সেটা হচ্ছে এই যে 3টা নাম্বার 8 পেলাম, আমরা কিন্তু 10 ইঞ্চির মধ্যে 3টা নাম্বার 8 এক লেয়ারে বসাইছি, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, তাই না? আমি কিন্তু ডি বের করছি, পুরো অঙ্কটা করা হচ্ছে এক লেয়ার রড, কারণ কি 2.5 ইঞ্চি যোগ করতেছি। এমন যদি হয় যে আমি এখানে একটা রড পেলাম যেটা কিন্তু আসলে বসানো যাচ্ছে না, বসানো যাচ্ছে না মানে কি, তার মানে খুব কাছাকাছি চলে আসছে রড গুলা, কংক্রিটিং করা যাবে না, এটা কিন্তু আমরা ইয়েতে পড়বো, আমরা আগামী ক্লাসে পড়বো যে আসলে এই যে এটার মধ্যে একটা ব্যাপার আছে, রডকে আমি আসলে বসাইতে পারতেছি কিনা। সুতরাং বি এর ব্যাপারটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে 10 ইঞ্চি করবো না 12 ইঞ্চি করবো, সেটা আলটিমেটলি জেনারেলি এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই বি এটা আর্কিটেক্টও তোমাকে ইয়ে করবে, তোমাকে এখানে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে ইচ্ছা মতো বি দিতে দিবে না। হ্যাঁ, সো মেবি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, তুমি তো আর আর্কিটেক্ট, তুমি তো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 16 ইঞ্চি 18 ইঞ্চি বিম দিতে পারবে না ওয়াইড, এটা তো ওয়াল থেকে বেড়ে থাকবে, তাই না? সুতরাং এটা জেনারেলি হচ্ছে আমরা 10-12 ইঞ্চি থাকবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, অন্য বিল্ডিং এ বেশিও থাকতে পারে। বাট এখানে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেই রডটা আমি হিসাবে বের করতেছি, এই রডটা কি ওখানে আসলেই এক লেয়ারে বসানো যাচ্ছে নাকি 2 লেয়ার হয়ে যাচ্ছে, 2 লেয়ার হলে ডিটা কি হবে, এটা কিন্তু এই জন্য এটা আসলে ডিজাইন ট্রায়াল এন্ড এরর সিচুয়েশন। সুতরাং এখানে শুধু মোমেন্ট ক্যাপাসিটি বের করে না, এই রডটা বসানো যাচ্ছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে তাহলে আমরা এখানে মানে আজকে শেষ করি। থ্যাংক ইউ। Okay.